ইটিভি নিউজ বাংলা আপনাদের স্বাগত। আনকাট সেগমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয়, আর আজ আমাদের অতিথি গ্ল্যামারাস গার্গী রায়চৌধুরী। ওয়েলকাম টু ইটিভি নিউজ বাংলা। থ্যাংক ইউ সো মাচ। শুনছি আজকাল নাকি তোমাকে মানে গার্গীদিকে বলতে চাইছে না, সবাই গার্গী বলে ডাকতে চাইছে। তাই বুঝি? আচ্ছা, বেশ। জীবন থেকে দা কুড়োল এগুলো যত বাদ দেওয়া যায় ততই তো ভালো। ভালো ভালো লাগছে, ভালো। তো এই যে মানে সবাই বলে মানে সেকেন্ড কোশ্চেন ইজ তুমি কি বলে ডাকবে? আমিও মানে যদি সেফ বলবো ইংরেজি শব্দের মতো ইউ জিআরসি। হ্যাঁ, ওটাই ভালো। না অবভিয়াসলি লোকে মানে লোকের নামে বলছি, কিন্তু নিশ্চয়ই আমার মনের কথাটাও আমি এখানে বলে ফেলেছি। বুঝেছি। ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি। একদমই। তো এই যে রহস্য আর কি, হ্যাঁ মানে রহস্যময়ী হয় কি ভালো, মানে রহস্যময়ী হলে লোকে বলে মানে তার একটা আলাদা চার্ম আছে। ঠিক, মানে রহস্য মানে তো আকর্ষণ, আর আকর্ষণ যেখানে থাকবে সেখানে তো চার্মটা থাকবেই। আমার মনে আছে আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, আমি নিজেও জানি আমি ভীষণ শাড়ি মনামে। মানে আমি বলতাম যে তখন আমার বলতো কেন তুমি শাড়ি ছাড়া কেন কিছু পরো না? আর আমি শোনো এই 12 হাতের রহস্য মানে দেবা না জানন্তি কুত মনুষ্য, মানে এখানে মনুষ্য হবে আর কি। তো বাট সত্যি একটু রহস্য থাকা ভালো। আমি যেটা বলবো যে লোকে যখন বলে দ্বিতীয় ইনিংস বা যখন অনেকদিন পর আবার আসে, তো আমরা বলিউডে খুব দেখি যে নিজেকে একটা অন্যরকম ভাবে তৈরি করা, ফিজিক্যালি তৈরি করা, মেন্টাল প্রিপারেশন তো অবশ্যই ইম্পর্টেন্ট। কারেক্ট। তুমিও সেই প্রিপারেশনটার মধ্যে দিয়ে গেছো এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি একটা কনসিয়াস ডিসিশন? আসলে আমার যেটা মনে হয়, আমার নিজের ক্ষেত্রে যেটা মনে হয় যে আমি নিজের ব্যাপারে বরাবরই খুব সচেতন, বরাবর, আজ বলে নয়। এবং আমার মনে হয়েছিল যে দেখো শাড়িটা আমি জানি আমার ইউএসপি, কারণ আমাকে ভীষণ ভারতীয় দেখতে, আমার শরীর এবং মন দুটোই খুব ভারতীয়। আমি যেটা করলাম যে নিজের কাছে নিজের একটা প্রমাণের ব্যাপার থাকে, তো যখন ছোট পর্দা করেছি একটু ভেবে দেখো, তখন আমার যে কটা চরিত্র আমি পেতাম, কেন ছোট পর্দাটা না একেবারেই মহিলা কেন্দ্রিক, এবং তখন আমাদের সত্যি সত্যি খুব ভালো, মানে আমি টেলিফিল্ম যখন করেছি একটার পর একটা তোমাদের ইটিভিতেই, তখন টেলিফিল্ম আমাকে মানে সত্যি কথা বলতে কি আমাকে কিন্তু মানুষ চিনেছেন ইটিভি টেলিফিল্ম থেকে। সেখানে তখন ওই একই ধরনের চরিত্র আমি পেতাম, শাড়ি, একটা নর্থ কলকাতার একজন মহিলা। কিন্তু যখন আমি বড় পর্দা করতে এলাম, আমার সত্যি খুব সচেতন সিদ্ধান্ত ছিল যে আমাকে তো নানা ধরনের ক্যারেক্টারে করতে হবে। তো আমাকে তো স্ক্রিনের বাইরে থেকে যারা বাঁচবেন তাদেরও তো একটা ওই ধারণা দিতে হবে যে গার্গী ইজ কমফোর্টেবল ইন এনি টাইপ অফ মানে কস্টিউম, এনি টাইপ অফ বলতে কোট আনকোট যেটাতে আমি কমফোর্টেবল। তখন আমি খুব সচেতনভাবে পড়তে শুরু করলাম না, এবং শরীর আর মন থেকে যেটুকুনি মেদ ছিল ছেটে ফেললাম। আমরা জানি যে তুমি তোমার কস্টিউম মেকআপ নিয়ে তুমি খুব নিজে অনেক ডিসিশন নাও এবং বিভিন্ন ছবিতে নিয়েওছো। কৌশিকদার ছবির কথা বললে বোধহয় খাদের ক্ষেত্রে তোমার ওই লুকটা তোমার, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিতে কিভাবে, কারণ আমরা জানি অনেক ভীষণ পার্টিকুলার কিছু বিষয় আর কি, মানে আমি যেটা বলছি সেটা এরকম আমার একটা সুবিধা আছে জানো, যেটা ঈশ্বরের আশীর্বাদ বলা যায়। আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা আমাকে চিনেছেন, বুঝেছেন এবং নিয়েছেন। তারা বোঝার পর নিয়েছে, নেওয়ার পর চেনা বা বোঝার চেষ্টা করেননি। হ্যাঁ, তো হয়তো যে কোনো সেরিব্রাল মানুষই তাই করেন, আমিও হয়তো আমার ক্ষেত্রে তাই করি। তারা আমার উপর ভরসা করেছেন। যেমন কৌশিক গাঙ্গুলি আমাকে বলেছিলেন যে তুমি যেটা ভেবেছো করো, আমাকে জাস্ট দেখিয়ে নিও। অনিকদার এখানেও অনিকদা প্রথমে বলছে আমরা এটা ভাবছি জানো এটা, আমি তখন বললাম অনিকদা আচ্ছা যদি এরকম করি। ডেফিনেটলি সুচিস্মিতা আমাদের যে কস্টিউম দেখেছে সেও খুব হেল্প করেছে, এবং অনিকদা আমার উপর ভরসা করেছেন। এই যে তুমি বললে সিনেমা এলে টেলিভিশনে করেছো, কোথাও কি মনে হয় আরও আগে যদি তুমি সিনেমা করতে বা মন দিয়ে, মানে যে স্টার বা এখনও যেটা আছে মানে সেটা কি আরও ভালো হতো না? সেই সময়টার থেকে মনে হয় যে এই সময়টা সিনেমা করার জন্য আদর্শ পরিবেশ? এই সময়টা পারফেক্ট। প্রায় 13-14 বছর আমি ছোট পর্দা করেছি এক নাগারে, এবং আমি প্রথম থেকে মেন রোলটা পেয়েছি। তখন কিন্তু বাংলা কমার্শিয়াল ছবিতে একমাত্র শুধু তুমি আর 3 ইয়ারই কথা, এই দুটো করে আমি আর করিনি। তখন তো কিছু করার ছিল না। রাইট, এবং 3 ইয়ারই কথা যে সময় করছো এটা মানে ওয়ে অ্যাহেড অফ টাইম, তুমি দেখো। এবং সেটা আমার খুব সচেতন ছিল। আমাকে অনেকে জিজ্ঞেস করে আচ্ছা রানাদা সুদেশনাদির মানে আবার একটা আমরা কাজ করছি, এরকম 5 নম্বর কাজ হবে কেন?
আলাম একটা অদ্ভুত প্রেম আছে। আর এটা হচ্ছে আমার মনে হয়, কেন আমি যখন থেকে এলাম বড় পর্দা করতে, দেখো শুরুটা হলো রামধনু দিয়ে, মানে তুমি যেটা সেকেন্ড ইনিংস বললে, আমি সেভাবে ভাবি না, আমি মনে করি প্রত্যেকটা শোয়ের প্রথম দিন এইভাবেই দেখো, মানে বারে বারে প্রেমে পড়বো, কিন্তু প্রথম প্রেমটা প্রথম প্রেম, সেই প্রেমটা প্রথম প্রেম হবে ওরম আর কি। হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। তো তোমার পছন্দ কি? মেঘনাদ কি পছন্দের চরিত্র এমনিতে? মেঘনাদ কার না পছন্দ, ওরকম অ্যাগ্রেসিভ, ওরকম যোদ্ধা, ওরকম দমদার একটা চরিত্র, কার না পছন্দ? কিন্তু মাঝে মধ্যে অন্তরালেও থেকেও আসে। হ্যাঁ, অন্তরালে থেকে কাজ করার, যে কাজ করে সেই তো ক্যাপ্টেন। বুঝতে পেরেছি, তোমার পছন্দ আমি এটা খুব ভালোভাবে বুঝলাম। তো এই যে অনেকগুলো সিনেমার কথা বলছিলে পর, তো এই ছবিটাকে তুমি কিভাবে রাখবে, এই চরিত্রটা, এই ট্র্যাকটা মানে কোথায় এবং কতটা, যেহেতু অনিক দত্ত একটু অন্য ধরনের ছবি, একদম অন্য জনরের ছবি ওটা, এবং ওনার নিজেরও জনর থেকে বেরিয়ে একটা ছবি করছেন। এবং উনি আমাকে 1:1 একটা সময় বলেনও, সেদিনও বললেন যে গার্গী, আমি 3টে ছবি করেছি আমার ফিল্মি ক্যারিয়ারে, আমি কিন্তু সবচেয়ে তৃপ্ত এই শেষের, মানে এই মেঘনাদ বধ রহস্যটা করে, কারণ আমি অনেকটা ঠিকের কাছাকাছি করতে, আমি যেটা চেয়েছি আমি অনেকটা তার কাছাকাছি করতে পেরেছি। ইন্দ্রাণী চরিত্রটা একদম অন্য একটা চরিত্র, মানে একজন রিজিয়নালি ফেমাস একজন অভিনেত্রী, তুমি তাকে মানে আমাকে যেটা অনিক দত্ত বলেছিলেন, তুমি শাবানা আজমিও ভাবতে পারো, অপর্ণা সেনও ভাবতে পারো, তুমি এরকম একজন বিখ্যাত অভিনেত্রী যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান, তারপর ফিল্মটা ছেড়ে দিয়ে বিয়ে করেন, তার থেকে বয়সে বেশ খানিকটা বড় একজন ইন্টারন্যাশনালি ফেমাস লেখককে, যেটা করছেন বেণু চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী। তারপর তারা বিদেশে চলে যায়, ফিরে আসেন কলকাতায় একটা বুক রিলিজের ব্যাপারে অসীমাভ বসুর, ফিরে আসার পর তার সঙ্গে হঠাৎ দেখা হয় সেই পরিচালকের যার ছবিতে সে কাজ করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, সেটা করছে আবির। হঠাৎ করে একদিন অসীমাভ বসু নিখোঁজ হয়, মানে এর পেছনে কে বা কারা, মানে বলে না যে সে অমোঘ প্রশ্ন, হু ডান ইট, ওয়াই ডান ইট অ্যান্ড হাউ ডান ইট। একটু তো মিল তোমার সঙ্গেও আছে, তুমিও বিয়ের পর মাঝে বন্ধ রেখেছিলে এবং সেটাও সচেতন সিদ্ধান্ত, বয়সের ফারাকটাও, হ্যাঁ সেটা কি বলছো, বয়সের ফারাকটাও একটা আছে, বয়সের ফারাকটা মিল আছে, দুটো মিল আছে। ও আচ্ছা, আমার ব্যক্তিগত এবং হ্যাঁ দুটোই, মানে একটা তো অবশ্যই সচেতন সিদ্ধান্ত। এই সরে মানে বিয়ের পর কিছুদিন, বিয়ের পর আমি 1 বছর কোনো কাজ করিনি, সেটা আমার অত্যন্ত সচেতন একটা সিদ্ধান্ত ছিল, কারণ তখন আমি নিজেকে গ্রুম করার চেষ্টা করছিলাম। তখন আমি অলরেডি ছোট পর্দা ছেড়ে দেব, একদম একদিনের নোটিসে ছেড়ে দিলাম, কারণ আমার মনে হয়েছিল যে এই চাহিদাটা থাকতে থাকতে আমি নিজেকে ছোট গল্প মনে করি, মানে হয়তো উপন্যাস হতে পারি, কিন্তু শেষ হয়েও হইল না শেষ, এইখানে আকর্ষণটা থাকে একদম। তো সেইটা বলতে পারো যে সেটা আমি ওই যে বললাম, তখন মানসিক এবং শারীরিক দুটো যে বাড়তি মেদ যেটুকুনি ছিল, আমি এখনও শিখি, প্রত্যেকটা দিন শিখি, এবং অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে ছাঁকনিতে কোনটা ছেঁকে নিতে হয়, কোনটা রাখতে হয়। এই যে এক সময় সংবাদ পাঠিকা, মানে যদি বলি সেখান থেকে এই যে ফিল্মে আসা, এটা মানে কনসিয়াস ডিসিশন ছিল, মানে তোমার বাই চয়েস? তুমি কি বরাবরই অভিনেত্রী হতে চেয়েছিলে? এবং তুমি বোধহয়, আমি যদি ভুল না করি, মানে মায়ের অফিসে যখন যেতে, মানে সবসময় তোমাকে খুব সুন্দরী এটা শুনতে হয়েছে। হ্যাঁ, বুদ্ধিমতী কজন বলেছে আমি জানি না সেই সময়, এখন বোধহয় বলে। আমি বোকা, একটু ভীতু প্রকৃতির অভিনেত্রী, সেটা থাকাই তো ভালো, মানে এটা অনেকের কথা, অনেকে উল্টোটাই বলতে শুনেছি, যাকে। কিন্তু হ্যাঁ, মানে আমার সৌন্দর্য বা আমার রূপ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কেন ওটা আমার অর্জিত ধন নয়, ওটা আমি পেয়েছি, যেটা আমি পেয়েছি সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, সেটাকে আমি চর্চা করব, কিন্তু যেটা আমি অর্জন করেছি সেটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা ওটাই আমার জীবনের মোটিভেশন, সেটা তোমার মূলধন, সেটাই আমার মূলধন, যেটা আমি অর্জন করলাম। ভাবনাটা কবে হচ্ছে আমি অ্যাক্টিং করব? বা আমি অভিনয়ের বাইরে কিছু ভাবিনি, আমি সবসময় ভেবেছি সিলেবাসের বাইরে গিয়ে কিছু করব, মানে আমি বরাবরই নাচ গান আবৃত্তি এগুলোর মধ্যে থেকেছি। আমার বাড়ি ভর্তি একটা দেওয়াল পুরো ভরে গেছিল, তখন আমি ক্লাস 4 থেকে বোধহয় আবৃত্তি কম্পিটিশনে যাই, মানে ভরে গেছিল বইয়ে, এবং এক একটা, তারপরে আর দেখলাম যে আর কোথাও কেউ নিচ্ছেন না, কারণ আমি চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি। আমি শ্রাবন্তী মজুমদারে, তখন আমি কত ছোট, মানে ক্লাস 8-9 থেকে আমি ছেঁড়াতার বলে একটা স্টুডিও ছিল, ওখানে গিয়ে স্পট করতাম,
যখন দেখেছি পরবর্তীকালে তাদের সাথে কাজ করছি আকাশবাণীতে, মানে তখন আমি জুনিয়র মোস্ট হিসেবে ঢুকলাম, কিন্তু আমাকে বি হাই গ্রেডেশনের আকাশবাণীর নাটকের নিয়ে নেওয়া হলো। নিউজেও তাই, যে জুনিয়র মোস্ট হয়ে ঢুকলাম তখন ওরা আমাকে নিউজে নিলেন। তো এইগুলো আমার কাছে মনে হয় অ্যাচিভমেন্ট, এইগুলোতে আমি নিজেকে মোটিভেটেড করি। মানে আমার তখন মনে হয় গার্গী হেরে যাওয়ার কোনো জায়গাই নেই, মানে আমাকে কাজটা করতে হবে। সেই সময় অনেক ছোট ছিল, তখন হয়তো বোঝার সম্ভব ছিল না যে চ্যাম্পিয়ন হলে কেন সুযোগ পাবে না বা কেন, এটা তো তোমার মানে ইন্ডাস্ট্রিতেও তো এটা হয়। হ্যাঁ, সমস্যা তো হয়েছে, কিন্তু আমি মনে করি ভাগ্যের সমস্যাগুলো হয়েছে, তাই জন্য তো সমাধান সূত্রটা বোঝার চেষ্টা করেছি, বুঝতে পেরেছি। আর যারা তোমাকে এখনো মানে এখনো কি কম বলে যে তুমি একটু স্নব? না, যারা আমার সাথে কাজ করতে চান তারা একবার কাজ করে আবার আমায় নিতে চান। যেটা ঘটে সেটা সম্পূর্ণ যে ঠিক তা নয়, আবার সম্পূর্ণ বেঠিক তাও নয়। আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা মানুষের কিছু ভুল ত্রুটি থাকে, তাকে সেখান থেকে শিক্ষা নিতে হয়। আমিও নিয়েছি। কে রেগে গেল সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। রাগটা মানুষের খুব সহজ মূলধন হয়ে গেছে, কিন্তু দুঃখটা মানুষের ভেতরের, ওটা নিতে নেই, ওটা ঠিক করে দিতে হয়, মলম লাগাতে হয়। আমি সেটাতে বিশ্বাস করি। আমি কয়েকটা শব্দ বলবো, কয়েকটা লাইন, ওয়ান লাইনে তুমি তার উত্তরে, সেটা ওয়ান লাইনার হতে পারে, তারপর আবার ডিসকাশন হতে পারে তার উপর। প্রেম। জীবনের গভীরতম মানুষকে হারিয়ে ফেলার দুঃখ, যন্ত্রণা বা আশঙ্কা হচ্ছে প্রেম। ম্যারেজ। বন্ধুত্ব, পারস্পরিক সম্মান, ওইটা থাকলেই সব কিছু ঘাটে ঘাটে পড়ে। ওটা যখন চলে যায় তখন সেটা তিক্ততা হয়, অসম্মান হয়। ডিভোর্স। তিক্ততা থাকলে মানিয়ে নেওয়ার চেষ্টা, যদি সেটা সম্ভব না হয়, ভালো। কোথাও কি তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে সেটা একটা সময় সমস্যা ক্রিয়েট করেছিল? কোনোদিন না। আই এম ভেরি ফোকাসড, এবং সেই মানে জীবনসঙ্গীটাও খুব সচেতনভাবে বাছা আমার। তার মানে তোমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে তুমি খুব সচেতনভাবেই নিয়েছো বলে সেটা কখনো তোমার কাজের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়নি, তাই তো? ওকে, দ্যাটস গ্রেট। বিতর্ক। বিতর্ক তো থাকবে, বাঙালি তর্ক বিতর্ক নিয়েই তো বাঙালি। সমালোচনা ভালো, যদি কনস্ট্রাকটিভ সমালোচনা হয় ডেফিনেটলি। আর যারা বিশ্বাস করে নেগেটিভ সমালোচনাও ভালো, তুমি সেই দলে নও? নেগেটিভ সমালোচনা যদি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাহলে ডেফিনেটলি। উত্তম কুমারের হিন্দি বলা নিয়ে প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন উনি কিন্তু পরের দিন একটা হিন্দি টিচার রেখে শিখতে শুরু করলেন। তো এই সমালোচনাগুলো তো কনস্ট্রাকটিভ সমালোচনা, ডেফিনেটলি ওয়েলকাম করি আমি। হঠাৎ এরকম শোনা গেছে, তুমি যদিও কোনো মন্তব্য করনি, যেমন সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে তোমার মেকআপ রুমে ওয়ান্স আপন এ টাইম, সেটা নিয়ে আমি দুঃখ পাইনি বলে, কারণ জানি তো সেটা মিথ্যে কথা, এবং সেটা প্রমাণিতও হয়ে গেছে। এখনো জন্মদিনের দিন সাবিত্রী দিয়ে এখনো, মানে যাই হোক, মানে ওটা মানে ওটা নিয়ে আমি ভাবি না। এটা খুব কুরুচিকর একটা ব্যাপার, ওটা নিয়ে ভাবি না। আমি ছোটবেলা থেকে আমার ফ্যামিলি আমাকে বড়দের সম্মান দিতে শিখিয়েছে, আমাকে শিখিয়েছে যে পাকা চুলের মর্যাদা দাও। আর তোমার ছোটর সঙ্গেও একটা ঝামেলা কথা শোনা, যেমন তিনি নিজে আমাদেরকে বলেছেন কিছুদিন আগে, আমি বলি আর কি, অপরাজিতা আর্য, যিনি বলেছেন যে মানে কোনো একটা ঘটনায় মানে যে ওনার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে তোমার কোনো আচরণ। তো সেই বিষয়ে মনে করতে পারছি না তো, তাহলে তো আমাকে বলতে হবে। আমি জানি না, আমি শুনলে আমি নিশ্চয়ই বলতাম। মেকআপ রুম বা টয়লেট বা এরকম শেয়ার করা নেই, হ্যাঁ এরকম একটা, জানি না, আমার মনে পড়ছে না। তোমার এরকম আমার মনে পড়ছে না কেন? আমার তো ওর সাথে কিছু হয়নি, আমার তো বেশ ভালো লাগে ওকে, খারাপ লাগে না, মানে কখনোই খারাপ লাগে না। চমৎকার অভিনয় করে, স্পন্টেনিয়াস, কি সুন্দর হাসে। কেন বলেছিস সে অপরাজিতা? হ্যাঁ, ফোন করবো তোকে। সাংবাদিক। আমি তো নই, আমার যিনি ঘনিষ্ঠতম মানুষ। হ্যাঁ, তাতে একটা সুবিধে হয়েছে, যেমন আমি সংবাদ পড়ার সময় থেকেই আমি সমস্ত সংবাদপত্র সম্পর্কে আমার একটা ভীষণ আগ্রহ ছিল। মানে ওই অভ্যেসটা, ওই সংবাদ পাঠিকা হিসেবে মানে অভিনয় করার সুবাদে আমি সমস্ত খবর পড়ার একটা আগ্রাসী মনোভাব ছিল, মানে সব জানবো, সেটা আমার আছে। এবং অসম্ভব ভালো স্পেস পাই। সাংবাদিক তো কাজের মধ্যে থাকে, আমি অভিনেত্রী কাজের মধ্যে থাকি, সচেতন সিদ্ধান্ত। আগে বিয়েকে বাঁচিয়ে রাখার জন্য স্পেসের দরকার, ওই পারস্পরিক। ওটা তোমার বেঁচে থাকার গান। ওটাই আমার বেঁচে থাকার, বাবা ওটা আমার সো ক্লোজ টু মাই হার্ট গো, মানে দ্যাটস আ ফিল্ম দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। সম্পর্কের ক্ষেত্রে বিট নুন না নুন মানে কতটা প্রয়োজন? হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে মানে ঝাল মিষ্টি টক চানাচুর তো তুমি আলুনি খাবার খাবে, তাহলে একটু নুন তো দিতেই হবে। নুন বেশি খাবার দরকার নেই, ওয়াটার রিটেনশন হবে, তার থেকে বিট নুন ছড়িয়ে দাও।
তো আরেকটা যেটা বলবো, যেহেতু সাংবাদিকের কথা উঠলো, সবাই একটা কথা খুব বলে যে মানে তুমি ধরো প্রায় 7 বছর পর যখন ফিরছো, একই রকম ভাবে তোমার মানে তুমি পরের পর তারপর ছবি পেয়ে গেছো, একই রকম ভাবে মিডিয়াতেও তোমার একই রকম ভাবে ক্রেজ, তো মানে লোকে বলে তোমার কি পিআর স্কিল ভালো না কি? থ্যাংক ইউ সো মাচ। কারণ তুমি একটা প্রশ্ন করলে না যে এখনো কি তোমাকে ট্যান্ট্রাম বলে, স্নব বলে, এখনো কি ও ছিল, এর উত্তর এটা। আচ্ছা, এটার উত্তর এটা। তার মানে আমার গ্রহণযোগ্যতা বেড়েছে বা ছিলই, যেটা মানুষ নতুন করে গ্রহণ করছেন বা বুঝতে পারছেন। বলার কিছু আছে মানে, যেহেতু তুমি বললে যে সাংবাদিক, সেই জন্য অনেক বেশি কন্ট্রোল করতে সুবিধা হয়, বা কোথাও হয়তো প্ল্যানিং কিভাবে এগোবে সেটা হয়তো না। আমি এখনো গার্গী রায়চৌধুরী লিখি, হ্যাঁ ডেফিনেটলি আমার পাসপোর্টে দাশগুপ্ত থাকে ব্র্যাকেটে, সেখানে আমার হাজবেন্ডের নাম থাকে, কিন্তু আমি অত্যন্ত মানে ভেতর থেকে স্বাধীন চেতা একজন মহিলা, এবং আমি কোনোদিনই ওই আমি যেটুকুনি নিজে অর্জন করেছি অর্থকরী দিক দিয়ে সেটাতেই আমি সুখী, এবং সেটা আমার একটা মোটিভেশন। প্রাক্তন, আমি পিছন দিকে তাকাই না, আমি সামনের দিকে তাকাই, এবং কাজ থাকলে আরও বেশি সামনে তাকাই। আমি মনে করি জীবনের খারাপ যা গেছে তা যাক, যা আসছে সেটা গ্রহণ করো, যা এসছে সেটা গ্রহণ করো, ভালো কিছু মুহূর্ত তৈরি করো, সেটা নিয়ে ভবিষ্যৎ হবে। দ্যাটস ইট। স্বপ্ন দেখো? স্বপ্ন দেখতে ভালোবাসো? না, স্বপ্ন দেখো না। আমার একদম নিশ্চিন্ত একটা গোল আছে। আমি মোটামুটি ঠিকই করে নিয়েছিলাম যখন আমি ফিল্ম করি, এটা আমার মিঠুনদা বলেছিলেন যে পারফেক্ট ভাবনা, যে আমি কাদের কাদের সাথে অভিনয় করতে চাই, আমি কিন্তু তাদের সাথে অভিনয় করেছি। এটা আমার উইল পাওয়ার বলতে পারো, আমার পরিশ্রম, আমার ভাগ্য, আমার ভদ্রতা। তুমি মিঠুনদার সঙ্গে কাজ করেছো, বুমাদের সঙ্গে কাজ করেছো, ইভেন দেবের সঙ্গেও কাজ করেছো, এবং যে ছবিতে কাজটা করেছো মানে যদি সেই ছবিটা মানে দেবের অন্য ধারার ছবির প্রথম ধাপ হিসেবে, এবং ওটা বেস্ট আমি বলবো এখনো পর্যন্ত যে কটাতে অভিনয় করেছে আমার বেস্ট লেগেছে বনহাস। তো সেই জায়গা থেকে এই যে কাদের সঙ্গে কাজ করছে এটা একদম প্রথম থেকেই তোমার, হ্যাঁ মানে কোন পরিচালক, আমরা একদম ছক বলতে কি মানে আমি কখনো আমার লক্ষ্য থেকে সরে যাই না, আই এম ভেরি ফোকাসড গো। এখন সামনে এরকম রেখেছো কিছু মানে এই পরিচালকের সঙ্গে, মোটামুটি মনে হয় এই পরিচালকের কাজ করা হয়নি বা কাজ করতে? হ্যাঁ মানে আমি বলছি শিবপ্রসাদ নন্দিতাদি, রানাদা সুদেশনাদি, অঞ্জন দত্ত, কমলেশ্বর মুখার্জি ছবিটা রিলিজ করবে মুখোমুখি, অনিক দত্ত, সবই তো করেছে, একমাত্র সৃজিত বাকি আছে, কৌশিক গাঙ্গুলি। তো আমাদের পশ্চিমবাংলায় যারা কাজ করছেন, যারা বাইরের জগতেও নামি, তাদের সাথে আমি কাজটা করেছি, একমাত্র সৃজিত মুখার্জি বাকি আছেন। নিশ্চয়ই উনি আমার কথা ভাববেন কোনো না কোনো সময়। ভালো সেরিব্রাল পরিচালক হওয়ার কথা ছিল তোমার? না না, না একেবারে না, কোনো কথা মানে সেটাও একটা রিউমার না, কোনো কথা হয়নি। আমি কোনোদিন মানে কেন আমি অহেতুক মিথ্যে কথা বলবো? ওই সময় মানে আমি মনে করি মিথ্যে কথা বলাটা ব্যক্তিত্বের মাইনাস পয়েন্ট, ওটা আমি বলবো না। তোমার সম্পর্কে ওয়ার্স্ট রিউমার শুনেছো? কানে আসেনি তো, আমি কানে তোলার লোকেদের খুব একটা গুরুত্ব দিই না। ঋতুপর্ণা ঘোষ আমার ক্ষেত্রে আমাকে অনেক কিছু শিখিয়েছেন, স্বাভাবিক অভিনয়। আমার প্রথম কাজ 52 এপিসোড, ওনার শেষ কাজ তাহার নামটি রঞ্জনায় রঞ্জনা আমি ছিলাম। ওইটা আমার একটা আফসোস বলতে পারো, যদি আফসোস বলো, যে ওটা একটা ফিল্ম হওয়ার কথা ছিল, একটা সিরিজ অফ ফিল্ম, সেটা হয়নি। লাস্ট আমাকে বলেছিল যে তোর সাথে আমার শেষ কাজটা আমি তোর সাথে করবো, আমি করবই, রেখেছিল কথা। মানে সুনীলদা বলে গেছে না, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে। তাহলে বেস্ট কমপ্লিমেন্ট কে, এটাই না যেটা তোমার মনে আছে? বেস্ট কমপ্লিমেন্ট ইয়েট টু কাম। আমি ভীষণ লোভী কাজের ব্যাপারে। আমার কাছে কোনো আমার পুরনো ছবি নেই, আমি কোনো পুরনো মানে কোনো মেমেন্টো রাখি না, আমি সার্টিফিকেট নেই, আমার কোনো পুরনো ইন্টারভিউ নেই, আমি রাখি না, আমি সত্যিই রাখি না। আমি মনে করি যে কাজটা হয়ে গেছে সে কাজটা হয়ে গেছে, সামনে আমি আরো মানে আমি নিজেকে উত্তীর্ণ করে আরেকটা কি কাজ করব। সেই জন্যই কি কোনোদিনও আফসোস মানে তোমার কথা শুনে নিশ্চয়ই হয়নি যে শ্বেত পাথরের থালাতেও মানে ঋতুদির জায়গায় তো মানে তো অফার, কোনো আফসোস পরবর্তীকালেও হয়নি যে একটু অন্যরকম ভাবে শুরু হতে পারত? পরবর্তীকালে প্রভাতদা এবং বৌদি আমাকে ভেবে ভেবে টেলিফিল্ম লিখতেন। একটা কথা অবশ্য না বললেই নয়, যে তুমি বলছিলে ছোট থেকে গান নাচ কিছু করেছো, তো এই ছবিতে তো গান আছে তোমার। হ্যাঁ, আরে এটা বলো না, অনেকদার যত পাগলামি বলে কি এটা গান গাইতাম না, কি গান দিন দেবো না,
তাহলে তোমরা ওরকম রেওয়াজ করে আসবে না, কি আশ্চর্য, বলে না আমি ওটাকে একদম ইনফর্মাল ওটা ওয়েতে রাখবো। তো আমাদের ওখানে অসীমাবু বসু যে মেন প্রোটাগনিস্ট বেনু চক্রবর্তী যেটা করেছেন, তো তার নাম ছিল অসীমাবু বসু। তো তার বন্ধু কল্যাণদা বলছেন, কল্যাণ রায়, যে দেখ অসীম, তুই কত জনপ্রিয়, রবি ঠাকুর পর্যন্ত তোকে নিয়ে গান লিখেছে। বলে শুরু করে, অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে। গার্গী রায়চৌধুরী খুব সাধারণ একটা মেয়ে, কুচক্রী নয়, ভদ্র, তবে সেটাই একমাত্র দুর্বলতা নয়। নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে কার টান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা।